তুমি ঠিকই বলেছো বৌদি, ভোরের শহরটা আর একটা আলাদা চার্ম আছে। এরপরে এই রাস্তাটা যখন ব্যস্ত লোকজন আর গাড়ি ঘোড়ার আর্তনাদে ভরে যাবে, তখন আর এই রূপটা খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এই যে শান্তির মুহূর্তটা, এর কোনো তুলনাই হয় না। আর তার সাথে যদি বিমলদার হাতে তৈরি এক কাপ চা খাও না ভাই, তাহলে দেখবে এই শান্তির মুহূর্তটাই স্বর্গীয় হয়ে উঠবে। ভাই ভাই গাড়ির নাম্বারটা দেখতে পেলে? না বৌদি, তার আগে গলিতে ঢুকে গেছে। বিমলদা, বিমলদা, বিমলদা চোখ খুলুন। বিমলদা, বিমলদা বেঁচে আছে তো বৌদি? দাঁড়াও দাঁড়াও, পালসটা দেখি। বৌদি, অ্যাক্সিডেন্ট কেস, ছুঁলে কিছু হবে না তো? জানি না মনীষ, আর এখন এই মানুষটার প্রাণ বাঁচানোর উপায় ছাড়া আর কিচ্ছু জানতে চাইও না। আছে ভাই, পালস আছে। পালস আছে? তুমি শিগগিরই অ্যাম্বুলেন্স ডাকো, আমাদের এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কল করছি। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস। না না ম্যাডাম, অ্যাক্সিডেন্ট কেস তো এভাবে ভর্তি করে নেওয়া যাবে না। ভর্তি নেওয়া যাবে না মানে? আপনি পেশেন্টের অবস্থাটা দেখতে পাচ্ছেন? এক্ষুনি ভর্তি না করলে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। আপনারা পেশেন্টের কে হন? আমরা কেউ হই না, কিন্তু এখন এসব কথার মানেটা কি? ওরে বাবা, তাহলে তো আপনারা পেশেন্টের কোনো ফর্মও ফিল আপ করতে পারবেন না। না না না, পেশেন্টের বাড়ির লোক না এলে আমরা কিচ্ছু করতে পারবো না। এখানে কি হচ্ছে? এনি প্রবলেম সিস্টার? দেখুন না স্যার, রোড অ্যাক্সিডেন্টের কেস, এখনো পুলিশ রিপোর্ট করেনি, কিন্তু ট্রিটমেন্টের জন্য ফোর্স করছে। হাসপাতালে এসে পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ফোর্স করতে হচ্ছে। এর থেকে দুঃখজনক কথা আর কি থাকতে পারে বলতে পারেন? আপনি? আমি মালিনী সেন, এই অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী। মিসেস সেন, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি এবং অ্যাজ আ হিউম্যান বিইং আপনার এফোর্টটাকে অ্যাপ্রিশিয়েটও করছি, কিন্তু আপনি বুঝতে পারছেন তো আমাদেরও হাত পা বাঁধা। ডাক্তারের চিকিৎসা করার হাত বাঁধা? তাহলে আর হাসপাতালের ডাক্তারের কাজ কি? এটা পুলিশ কেস মিসেস সেন, আর তারপর যা কন্ডিশন দেখছি তাতে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আর আপনি সেটা জেনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কিছু একটা হয়ে যাওয়ার অপেক্ষা করছেন? চিকিৎসা না করার জন্য মানুষটা যদি মারা যায়, তাহলে কি তার দায়িত্ব আপনি নেবেন? আর চিকিৎসা করতে করতে যদি মারা যান, তখন তার দায়িত্ব কি আপনি নেবেন? নেবেন না তো। ওসব বড় বড় কথা অনেকেই বলতে পারে। আর তাছাড়া পেশেন্টের যা অবস্থা, তাতে এই পেশেন্ট যদি বেঁচেও যায়, তার ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকার দরকার। পেশেন্টকে দেখে তো মনে হচ্ছে না উনি সেই খরচটা দিতে পারবেন। তাই আপনি সোজাসুজি চিকিৎসা করতে মানা করে দিচ্ছেন। একটা কথা বলি ডক্টর, প্লিজ কিছু মনে করবেন না। আপনি আর যাই হন, একজন ডাক্তার হবার যোগ্য মানুষ নন। মিসেস সেন, আপনি কিন্তু আমায় অপমান করছেন। না, আমি আপনাকে কয়েকটা কথা মনে করিয়ে দিচ্ছি। যখন ডাক্তার হয়েছিলেন তখন একটা শপথ বাক্য পাঠ করেছিলেন, যার মূল বক্তব্য ছিল কোনো রকম ভেদাভেদ না করে মন প্রাণ দিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা করে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই মুহূর্তে আপনি ঠিক এর উল্টোটা করছেন। একজন সিরিয়াস পেশেন্টের ইকোনমিক্যাল কন্ডিশন জাজ করে তার চিকিৎসা করতে চাইছেন না। আইনের জটিলতার দোহাই দিয়ে নিজের প্রফেশনাল ডিউটি এড়িয়ে যাচ্ছেন। ছেড়ে দাও না বৌদি, আমরা না হয় অন্য কোনো হাসপাতালে যাই। কে বলতে পারে অন্য হাসপাতালে যেতে যেতে এই ভদ্রলোক আর বেঁচে থাকবেন কিনা? উনি যদি সত্যি সত্যি নিজেকে ডাক্তার বলে মনে করেন, তাহলে চিকিৎসা ওঁকেই করতে হবে। আর না হলে ওকে স্বীকার করতে হবে উনি ডাক্তার হয়েছেন শুধুমাত্র নামের আগে ডক্টর কথাটা লেখার জন্য, আর গাড়ির মধ্যে রেড ক্রস সাইন লাগিয়ে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য। ঠিক বলেছেন। আপনি কিন্তু অযথা সিন ক্রিয়েট করছেন। এরপরে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। সিস্টার, পেশেন্টকে ভেতরে নিয়ে যান। কিন্তু স্যার, এভাবে পুলিশ রিপোর্ট ছাড়া সেসব না হয় পেশেন্ট সার্ভাইভ করার পরে আমরা ভাববো। এখন আমাদের প্রথম কাজ হলো পেশেন্টকে বাঁচিয়ে তোলা। থ্যাংক ইউ মিসেস সেন।
এই ঝাঁকুনিটা না দিলে হয়তো আমার ভেতরে ডাক্তারটা ধীরে ধীরে কোমায় চলে যেত। থ্যাংক ইউ ডক্টর, আপনি প্লিজ ওনাকে বাঁচিয়ে তুলুন। খরচ, পুলিশ রিপোর্ট, গার্জিয়ান কনসেন্ট কিচ্ছু নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব সামলে নেব। ওকে সিস্টার, তাড়াতাড়ি চেঞ্জ করি ওকে হাইব্রিড রুমে নিয়ে আসুন। ওকে ডক্টর। এবার কি করতে হবে বৌদি? সবার আগে পুলিশ রিপোর্ট করতে হবে। আমি থানায় যাচ্ছি। আমিও যাব সাথে। না ভাই, তোমার এখানে কাজ আছে। তোমার কাছে বিমলদার ফোনটা আছে তো? হ্যাঁ। দেখো ওটা চলছে কিনা। হ্যাঁ চলছে, আমি দেখে নিয়েছি। আর ফোনটা পাসওয়ার্ড প্রোটেক্টেডও নয়। গুড। তাহলে বিমলদার বাড়িতে একটা খবর দাও, আর কনসেন্ট ফর্মের জন্য একটা ভার্বাল কনফার্মেশন নিয়ে নাও। কিন্তু ওরা কি এত টাকা খরচ করতে পারবেন? একটা মানুষের জীবনের দাম, টাকা পয়সা, ঠিক ভুল, নিয়ম বেনিয়ম সবকিছুর ঊর্ধ্বে মনীষ। তুমি ফোনটা সেরে অ্যাডমিশনের ফর্মালিটিগুলো সেরে নিও। আমি আসি, কোনো দরকার পড়লে জানিও। আচ্ছা। অ্যাক্সিডেন্ট, ইনজুরি সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু এখানে আপনি আমাদের কাছে ঠিক কি চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। বিশেষ কিছু না, শুধু এই অ্যাক্সিডেন্টের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে এখানে এফআইআর লেখাতে এসেছি। এফআইআর? আপনি এতক্ষণ ধরে এত কথা এফআইআর লেখানোর জন্য বলছেন? তা যে ধাক্কা মেরেছিল তাকে চেনেন? বা যে গাড়িটা ধাক্কা মেরেছিল তার নাম্বার প্লেটটা দেখেছিলেন? নাম্বারটা বলতে পারবেন? না, যে ধাক্কা মেরেছিল তাকে আমি চিনি না, এমনকি তাড়াহুড়োতে গাড়ির নাম্বারটাও নোট করতে পারিনি। আর কোনো কিছু না জেনেই চলে এসেছেন এফআইআর লেখাতে। আজকাল টিভি সিরিয়াল দেখে দেখে লোকজনের মাথা খারাপ হয়ে গেছে আলদার। এরপর তো সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ে গেলেও এফআইআর লেখাতে আসবে। ইউ আর রাইট, আসতেই পারি, কিন্তু ডিপেন্ড করবে কিভাবে পড়েছি তার উপরে। কারণ সাইকেল চালানো শিখতে গিয়ে কোনো ব্যক্তি বা কোনো গাড়ি যদি ইচ্ছাকৃতভাবে আমায় ধাক্কা মেরে ফেলে দেয়, তাহলে এফআইআর রিপোর্ট লেখাতে আসবো বই কি। কারণ এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আর সেটা করাতে গেলে অভিযুক্তের পরিচয় বা গাড়ির নাম্বার জানতে হয় না। কোনো ক্রাইম ঘটলে তার সম্পর্কে যতটুকু ইনফরমেশন জানা আছে সেটুকু লেখানোই যথেষ্ট। সেটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। আপনি কি এখানে আমায় আইন কানুন শেখাতে এসেছেন? চাকরির আগে এত ট্রেনিং নিয়েও যখন সেগুলো শিখতে পারেননি, তখন আমি এই আধ ঘন্টায় কি বা শেখাতে পারবো? আমি জাস্ট এফআইআরটা লিখিয়ে তার একটা কপি নিয়ে যেতে এসেছি, যাতে হাসপাতালে সেটা জমা দিতে পারে। ও, শুধু হাসপাতালের জন্য কপি লাগবে বলে এফআইআর করাতে চাইছেন? আগে বলবেন তো। হ্যাঁ, কারণ কথাবার্তা শুনে যা বুঝেছি, ওসব অপরাধীকে ধরা টরা বোধহয় আপনাদের সিলেবাসে নেই। কি বলতে চাইছেন আপনি? আমরা আমাদের কাজ করি না? আপনি কোনো ডিটেলস দিতে পারছেন না, এমনকি গাড়ির নাম্বারটাও দিতে পারছেন না। জানেন প্রতিদিন শহরে কত কত অ্যাক্সিডেন্ট হয়? এইভাবে খড়ের গাদায় সূঁচ খুঁজে পাওয়া যায়? খোঁজার চেষ্টাটুকু করলেও তো আমজনতার মনে একটু আশার সঞ্চার হয়। এমনিতেই এত বড় অ্যাক্সিডেন্টের পরে ভদ্রলোক আদৌ প্রাণে বাঁচবেন কিনা সেটাই বোঝা যাচ্ছে না। ব্যাস, তাহলে তো ল্যাটাই চুকে গেল। অভিযুক্তরও বার্তা নেই, তার উপর ভিকটিমও যদি টেসে যায়, তাহলে আর এই কেসের পেছনে ছুটে কি হবে? ছি, একটা নিরীহ নিরপরাধ মানুষ এভাবে মৃত্যুর সাথে লড়ছে, আর আপনি... ব্যাস ব্যাস ব্যাস, অনেক লেকচার হয়েছে। নিরপরাধ না ছাই। এসব পাবলিককে যতটা নিরীহ মনে হয়, ওরা ততটাও নিরীহ নয় ম্যাডাম। আপনি কি জানেন যে চায়ের দোকানটার কথা আপনি বলছেন সেটা বেআইনিভাবে তৈরি করা হয়েছে? আমরা চাইলে যে কোনো সময় সেটা উপরে নিতেই পারি। হয়তো পারেন, কিন্তু বেআইনি জেনেও যখন এতদিন সেটা উচ্ছেদ করেননি, তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি ঠিক কি মিন করতে চাইছেন? আমি যে সিরিয়াল দেখে আইন শেখা মানুষ নই, এতক্ষণে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন অফিসার। তাই টেবিলের নিচ দিয়ে ঠিক কি উপঢৌকন পেলে আপনার মতো পুলিশ অফিসাররা বেআইনি ঝুপড়ি দেখেও চোখ বুজে থাকেন, সেটা আমি খুব ভালো করেই জানি। কে আপনি আমায় ঘুষখোর বলছেন? যাক, বিবেক লোপ পেলেও অন্তত বুদ্ধিটুকু লোপ পায়নি। তাই বেকার আমার আর আপনার সময় নষ্ট না করে এফআইআরটা নিয়ে তার একটা কপি আমায় দিন। কারণ যদি সত্যি ওই নিরীহ মানুষটা অপরাধী হয়, তাহলে তাকে শাস্তি পাওয়ার জন্য হলেও তো বেঁচে উঠতে হবে, তাই না অফিসার? মানে স্যার, আমি বলেছি ছোট্ট করে এফআইআরটা নিয়ে একে ভাগান। একে কিন্তু সাধারণ ভীতু মহিলা বলে মনে হচ্ছে না। সে সেনা থানা টানা ঘেরাও টেরাও করে বসে। ঘেরাও? আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি এফআইআরটা করে নিচ্ছি। দ্যাটস বেটার।
আপনার নামটা কি বললেন জানো? মালিনী, মালিনী শের। তাহলে আর কিছু ফর্মালিটি নেই তো? নো ম্যাম, থ্যাংক ইউ। এফআইআর এর কপিটা পেয়েছো বৌদি? হ্যাঁ, এই জাস্ট জমা দিলাম। থানায় কোনো অসুবিধা হয়নি তো? তুমি ভুলে যাচ্ছ ভাই, বাঘে ছুঁলে 18 ঘা আর পুলিশে ছুঁলে 36 ঘা। কেন, কি হয়েছে? সেসব অনেক কথা বাড়ি ফিরে বলবো। তুমি বলো, বিমলদার বাড়ির লোক আসছে? ব্যাড নিউজ। কেন, কি হলো? ভদ্রলোক নিঃসন্তান, 2 বছর আগে নাকি স্ত্রীও মারা গেছে। ওনার একজন প্রতিবেশীকে ফোন করেছিলাম, উনি বললেন ওনার নাকি 3 কুলে কেউ নেই। ইস, কি অবস্থা! আমি তো ভাবছি এবার ওনার চিকিৎসার কি হবে। সেসব বাড়ি গিয়ে ভাবা যাবে ভাই, তার আগে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। কোথায়? চলো, যেতে যেতে বলছি। আবার এখানে এলে কেন বৌদি? কিছু ক্লু খোঁজার জন্য। ক্লু? হ্যাঁ ভাই, তুমি তো সবই শুনলে। পুলিশ আমাদের কোনো সাহায্যই করবে না। করবে না বললেই হলো, এটা তো ওদের কাজ, ওরা তো অপরাধী ধরতে বাধ্য। কেউ যদি নিজেদের কাজ না করতে চায় তাহলে জোর করে তাদের দিয়ে কাজ করানো যায় না। উল্টে তারা আমাদের মিথ্যে আশা দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে। তাই যা করার আমাদেরই করতে হবে। এরকম একটা অন্যায় সচক্ষে দেখে তো আর চুপ করে বসে থাকা যায় না। কিন্তু আমরা কি করব বৌদি? আমরা তো গাড়ির মডেলটা ছাড়া আর কিচ্ছু জানি না। তাও একটু খুঁজে দেখি, যদি অ্যাক্সিডেন্টের জারকে গাড়ি থেকে কোনো কিছু খুলে পড়ে গিয়ে থাকে, কোনো আইডেন্টিটি পাওয়া যায়। ঠিক আছে। কই, কিছুই তো পাচ্ছি না বৌদি। আর একটু ভালো করে দেখো না ভাই। মনীষ, কিছু পেলে বৌদি? ওই দেখো, সিসিটিভি। এটা তো যেভাবে তাক করা তাতে গাড়িটাকে স্পষ্টভাবে দেখতে পাওয়ার কথা। আমাদের পেছন দিকে ছিল বলে সকালে আমরা লক্ষ্য করিনি। তাহলে তো কেস সলভ বৌদি। গাড়ির নাম্বারটা পেলেই তো কেল্লা ফতে। চলো এক্ষুনি ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে কথা বলি। দাঁড়াও মনীষ, এভাবে ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে হাজির হলে ওরা মোটেই আমাদের এন্টারটেইন করবে না। এসব তথ্য ওরা সিভিলিয়ানদের সাথে শেয়ার করে না। তাহলে উপায়? পুলিশ। কিন্তু তুমিই তো বললে যে পুলিশ হেল্প করবে না। ভাই, পৃথিবীতে যেমন সব মানুষ এক নয়, তেমন সব পুলিশও কিন্তু এক নয়, বুঝেছো? আচ্ছা মৈনাক, রাজেশের সাথে তোমার কথা হয়? কোন রাজেশ? ঢ্যাঙা রাজেশ নাকি কলুতলার টেকো রাজেশ? আরে ডিএসপি রাজেশ, যে ইউপিএসসিতে দারুণ র্যাঙ্ক করেছিল। ও, ঢ্যাঙা রাজেশ। হ্যাঁ, কথা হবে না কেন? যদিও ও এখন খুব বিজি, তাও বন্ধুদের গ্রুপে ওই টুকটাক মেসেজ করে। এই একটা ফেভার চাইলে করে দেবে? এই মালিনী, আবার কিছু গন্ডগোলে ঢুকেছো তো? তোমার এই জিনিসটাই আমার একদম পছন্দ হয় না। এই বন্ধু বান্ধবদের থেকে বাজে ফেভার নেওয়াটা আমি একদম পছন্দ করি না। আরে তেমন কিছু বড় সড়ো ব্যাপার না, একটা ইনফরমেশন চাইবো, আর কিচ্ছু না। পারলে ইনফরমেশনটা দেবে, না পারলে দেবে না, কোনো প্রবলেম নেই। আর তাছাড়া তুমি তো ফেভারটা চাইছো না, চাইছি আমি। তাই প্লিজ আমায় ওর নাম্বারটা দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি একটা টেক্সট করে দিচ্ছি। থ্যাঙ্কস। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তবে যদি এই হেল্পটা করতে পারেন, সত্যি আমি দেখতে পারবো। আপনার কোনো অসুবিধে হবে না তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি শুধু কবে আসতে পারবেন আমাকে জানান। আর একা নয় কিন্তু, ফুল ফ্যামিলি আসতে হবে। বেশ, আপনি এই নাম্বারেই ফোন করে দেবেন। তাহলে এখন রাখছি, টেক কেয়ার। কি বললো রাজেশ দা? সিসিটিভির ফুটেজটা দেখতে পারবে? শুধু দেখতে পারবে না, আমাকেও দেখাতে পারবে। তার বদলে আমার হাতে ফিশ ফ্রাই খেতে চাইছে। সত্যি বৌদি, লোকজন টাকা ঘুষ দিয়ে কাজ হাসিল করে, তুমি তোমার হাতের ফিশ ফ্রাই দিয়ে কিন্তু অনেকের থেকে অনেক কাজ হাসিল করে নিচ্ছ। হ্যাঁ, উফ, কি নৃশংস মানুষ। থ্যাংক ইউ রাজেশ দা,
কিন্তু আপনি কেন শুধু শুধু এতটা এলেন? আমাকে ডেকে পাঠালেই তো পারতেন, আমি আপনার অফিসে চলে যেতে পারতাম। আসলে এই কাজটা তো অফিসিয়ালি করিনি, তাই আপনাকে অফিসে ডাকিনি বৌদি। আর ঠিক এই কারণেই এই ফুটেজটাও আপনাকে দিতে পারবো না। দিতে পারবেন না? আচ্ছা, তাহলে গাড়ির নাম্বারটা অন্তত টুকে নি। তার কোনো দরকার নেই বৌদি, আমি আপনার কাজটা একটু এগিয়ে রেখেছি। এই নিন, এখানে গাড়ির নাম্বার আর কার নামে রেজিস্টার্ড আছে সেসব লেখা আছে। কার নামে গাড়ি? শহরের বিখ্যাত ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল সরকারের নামে। তবে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে কিন্তু রাহুল সরকার নয়, সে হলো রাহুল সরকারের বকে যাওয়া একমাত্র ছেলে রেহান সরকার। নামেই কলেজ পড়ুয়া, কলেজে অ্যাটেন্ডেন্স প্রায় নেই বললেই চলে, বাবার ডোনেশনের জোরে টিকে আছে। গ্রেট, আপনি তো পুরো কাজটাই করে দিয়েছেন রাজেশ দা। এবার তো আমার কাছে পুরো প্রমাণ আছে, এবার আমি ওই ইন্সপেক্টরের কাছে এই সব প্রমাণ নিয়ে যেতে পারবো। লাভ হবে না বৌদি। কেন? এই রাহুল সরকার অত্যন্ত ধুরন্ধর লোক, প্রচুর টাকা। সরকার আর বিরোধী রাজনৈতিক দল দুটোই ওর ইশারায় নাচে। ওর ছেলেকে অ্যারেস্ট করা তো দূরের কথা, ওর এগেনস্টে আপনি থানায় কোনো ডায়েরি পর্যন্ত করতে পারবেন না। সব জায়গায় ওর বাবার টাকা ছড়ানো আছে। তাহলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেও পার পেয়ে যাবে? একটা অ্যাক্সিডেন্ট? এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট ও এর আগেও করেছে, কেউ ওর টিকিও ছুঁতে পারেনি। ওকে কি কোনোভাবেই শাস্তি দেওয়া যায় না? আমরা কি কিছুই করতে পারি না? ফ্র্যাঙ্কলি স্পিকিং, পারি না। আমরা কিছুই করতে পারি না যদি না ও নিজে এসে নিজের দোষ স্বীকার করে, আর সেটা তো একেবারে অসম্ভব ব্যাপার। বেশ, দেখা যাক এই অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা। এটা তো বিশাল কেস বৌদি। রেহান সরকার সত্যি অনেক বড় নাম, আমরা কি আদৌ কিছু করতে পারবো? তুমি যদি একটু হেল্প করো তাহলে নিশ্চয়ই পারবো। বলো না কি করতে হবে। তোমার বন্ধু অভিকের বাবার ফেমাস সিকিউরিটি এজেন্সি আছে না, যেখান থেকে শহরের বিগ শট মানুষদের বডিগার্ড আর সিকিউরিটি গার্ড সাপ্লাই করে? ও রেহান সরকারের ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারে কিনা দেখো তো। রাইট, কিন্তু ওরাই যে রেহান সরকারের বাড়িতে সিকিউরিটি গার্ড সাপ্লাই করে সেটা তুমি কি করে জানলে? জানি না তো, শুধু অন্ধকারে তীরটা ছুঁড়েছি, যদি লেগে যায়। ফাইন, যদি ধরে নি ওরাই রেহান সরকারের বাড়িতে সিকিউরিটি গার্ড সাপ্লাই করে, তাহলে তুমি রেহান সরকারের ব্যাপারে ঠিক কি জানতে চাইছো? whereabouts, রেহান সরকার কখন কখন কোথায় কোথায় যায়, ওর যাতায়াতের সময় ওর সাথে কে থাকে, জেনারেলি কোন রাস্তা দিয়ে যাতায়াত করে, এই সব সব মানে সব। অবশ্য এসব খবর কি অভিক তোমায় লিক করবে? মানে ওদের সিকিউরিটি এজেন্সির গুডউইলের ব্যাপারটাও তো জড়িত, তাই না? সেসব নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, অভিক খুব নীতিবাগীশ টাইপের ছেলে, সবটা শুনলেও যতটা সম্ভব হেল্প করবে। দাঁড়াও একটা ফোন করি। না না, ফোন না, তুমি সরাসরি গিয়ে ওর সাথে কথা বলো। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি, অভিক ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, কি বললো? ওদের এজেন্সি সরকার বাড়িতে সিকিউরিটি সাপ্লাই করে, আর বেস্ট পার্ট হলো সরকার বাড়ির সিকিউরিটি গার্ডও নাকি রেহান সরকারের উপরে বেজায় চটে আছে। সব কথা শুনে উনিও আমাদের হেল্প করবেন বলেছেন। এটা তো দারুণ খবর। তা রেহান সরকারের রুটিনটা কি শুনি? কলেজ টলেজের বালাই নেই, সারাদিন ঘোরাঘুরি, মুভি, কফি শপ এসবই চলে। সপ্তাহে 3 থেকে 4 দিন লেট নাইট পার্টি করে, আর বাড়িতে বাবা না থাকলে তো রোজ পার্টি করে। আজও নাকি রাতে পার্টি আছে। গ্রেট। আর ওর প্রেফারেবল রুট? ওই বিমলদার চায়ের দোকানের সামনের রাস্তা। আর সবচেয়ে অবাক কাণ্ড কি জানো, এত বড় অ্যাক্সিডেন্টের পরেও ওই সেম রুটেই ও যাতায়াত করছে। কি কনফিডেন্স একবার ভাবো। কনফিডেন্স নয়, এটাকে বলে ওভার কনফিডেন্স। এনিওয়ে, এটা আমাদের জন্য সাপে বর। মানেটা আজ রাতেই বুঝতে পারবে। তুমি শুধু তোমার কনফিডেন্সটাকে ঠিক রেখো, কারণ আজ রাতের মেন রোলটা কিন্তু তোমাকেই করতে হবে। তুমি রাস্তার মাঝখানে পেরেকগুলো ছড়িয়ে রেখেছো তো? হ্যাঁ রেখেছি, আর ঠিক এখানে এসে রেহানের গাড়ির টায়ারটা পাংচার হবে সেটাও বুঝতে পারলাম। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমি বিমলদার ভূত সেজে গেলে ও কেন বিশ্বাস করবে? বিমলদা তো বেঁচে আছে। সেটা আমি জানি, তুমি জানো, কিন্তু ও তো জানে না, কারণ ওর খবর নেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। ওই যে আসছে।
আমার মৃত্যুর জন্য তুই দায়। তুমি কে? আমাকে আমার দোকানের সামনে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে জিজ্ঞেস করছিস আমি কে? হ্যাঁ, আজ আমি তোকেও আমার সাথে নিয়ে যেতে এসেছি, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, না 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 না। আরে ও বৌদি, এ তো অজ্ঞান হয়ে গেল, এবার কি হবে? যা হবার কাল সকালে হবে, এখন বাড়িতে চলো। আর ওর কি হবে? ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, একটু পরে জ্ঞান ফিরলে ক্যাবটা বুক করে বাড়ি চলে যাবে, ওকে নিয়ে অত ভাবার কিছু নেই। বৌদি, হাসপাতাল থেকে ফোন করেছিল, বিমলদা সুস্থ আছে, কিন্তু ওনার চিকিৎসার খরচ তো আকাশ ছোঁয়া হয়ে গেছে গো, সেটা কিভাবে সামলাবে? যার জন্য ওকে হাসপাতালে যেতে হয়েছে বিলও সেই মেটাবে, শুধু তোমাকে আমি যা যা শিখিয়েছি তুমি সেটা ফোন করে ঠিক করে বলো। আচ্ছা। এটা বিমলদার ফোন, এটা থেকে করো, আমি নিশ্চিত ও ফোন নাম্বারটা ভেরিফাই করবেই। হ্যালো। আমার লাশ তো ফেলে দিয়েছিস রে, হেলার সময় তো এখন তোর। কে কে বলছেন? চিনতে পারছিস না? এখন তো 3 দিনের কাজও মেটেনি, এরই মধ্যে আমায় ভুলে গেলি? দাঁড়া, আমি নিজেই আসছি তোকে মনে করাতে। না 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 না, প্লিজ আসবেন না, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দিন। আমায় খুন করে ক্ষমা চাইছিস? হ্যাঁ, কেন? গরিব বলে কি আমার প্রাণের কোনো দাম নেই? আছে আছে আছে, আপনি শুধু বলুন আপনি কি চান। ন্যায় বিচার। তুই এক্ষুনি গিয়ে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার কর, আর হাসপাতালের বিল বাবদ 10 লাখ টাকা জমা দে, না হলে কিন্তু না হলে কিন্তু মরার আগে আর বড় লোক বাপের মুখটাও দেখতে পারবি না রে। না 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 না, প্লিজ 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 আমায় মারবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, প্লিজ প্লিজ। কেটে দিয়েছে, এবার পুলিশ স্টেশনে চলো। স্যার স্যার প্লিজ স্যার, আমায় অ্যারেস্ট করুন, আমি চায়ের দোকানে অ্যাক্সিডেন্ট করে একটা লোককে মেরে ফেলেছি। আরে আরে, তুমি এসব কি ভুলভাল কথা বলছো? যাও যাও যাও, বাড়িতে যাও। কিচ্ছু ভুলভাল না স্যার, আমি সত্যি বলছি, আপনি আমায় এক্ষুনি লকআপে ঢোকান, না হলে ও আমায় মেরে ফেলবে। কে মেরে ফেলবে? এসব তুমি কি বলছো? না না না, বাড়ি যাও। আপনি তো অদ্ভুত পুলিশ, একজন অপরাধী নিজে এসে সারেন্ডার করছে আর আপনি অ্যারেস্ট করছেন না। আরে ও ছেলে মানুষ, মাথায় কি ভূত চেপেছে? চুপ চুপ চুপ, একদম চুপ, ওই নামটা মুখে আনবেন না, একদম আনবেন না, আর আপনি যদি আমায় এক্ষুনি না অ্যারেস্ট করেন তাহলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, কিন্তু এইভাবে কোনো প্রমাণ ছাড়া? প্রমাণ এই পেন ড্রাইভে আছে অফিসার, অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ। আর এক্ষুনি যদি আপনি ওকে অ্যারেস্ট না করেন তাহলে কিন্তু আইন ভাঙার অপরাধে আমায় আপনাকে অ্যারেস্ট করতে হবে। না 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 না, আমি এক্ষুনি অ্যারেস্ট করছি স্যার। হালদার, হালদার ওকে নিয়ে যাও। এক মিনিট, এই যে এতে 10 লাখ টাকার চেক আছে, ওই ভূত মানে ওই লোকটার মেডিকেলের বিলটা দিয়ে দেবেন প্লিজ, না হলে কিছু না, চলুন আপনি চলুন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই অসম্ভব কাণ্ডটা কিভাবে ঘটলো, ওর বোধোদয় কি করে হলো? হঠাৎ করে ভূতোদয় হলে এরকম হঠাৎ করে বোধোদয় হয়। বুঝতে পেরেছি, সত্যি মালিনী বৌদি, আপনার কোনো জবাব নেই। না রাজেশ দা, বলুন মালিনী বৌদি জিন্দাবাদ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।